নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজ আমরা ছত্তিশগড়ে ২০২৫ সালের মেডিকেল ভর্তি প্রক্রিয়া নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। একদম। এমবিবিএস, বিডিএস, এমনকি আয়ুষ কোর্স মানে বিএ, এমএস, বিএইচএমএস এই সব কিছুর ভর্তি নিয়ে। হ্যাঁ, মানে হাতে যে তথ্যগুলো এসেছে, ডিএমই রায়পুরের নির্দেশিকা, কলেজের খবর, সময়সূচি, সেগুলো মিলিয়েই একটা পরিষ্কার ছবি পাওয়ার চেষ্টা করব। ঠিক। মূল ফোকাস থাকবে যোগ্যতা, কলেজ, আসন সংখ্যা, খরচ, কাউন্সেলিং পদ্ধতি আর জরুরি নিয়মকানুনের ওপর। আর দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? হুম। ওই যে বেসরকারি কলেজের প্রথম বছরের বিশাল খরচ। হ্যাঁ, আর সরকারি কলেজের ওই বাধ্যতামূলক গ্রামীণ পরিষেবা বন্ড, এগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে। ঠিক, চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলুন তো, এই পুরো কাউন্সেলিং প্রক্রিয়াটা চালায় কারা? মানে এমবিবিএস, বিডিএস এর স্টেট কোটার জন্য। দেখুন, রাজ্যের যে ৮৫% আসন তার কাউন্সেলিং করে ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন মানে ডিএমই রায়পুর। ওদের ওয়েবসাইট cjdme.in-এ সব তথ্য থাকে। আচ্ছা, ডিএমই রায়পুর আর বাকি 15%? ওটা তো অল ইন্ডিয়া কোটা। হ্যাঁ, ওই 15% অল ইন্ডিয়া কোটা দায়িত্বে থাকে এমসিসি মানে মেডিকেল কাউন্সেলিং কমিটি। আর আয়ুষ কোর্সগুলোর ক্ষেত্রে বিএ, এমএস, বিএইচএমএস এগুলোর? সেগুলোর অল ইন্ডিয়া কোটা দেখে এসিসিসি আর স্টেট কোটা দেখে রাজ্যের নিজস্ব আয়ুষ বিভাগ। তার মানে একাধিক কর্তৃপক্ষ জড়িত। হ্যাঁ, কিন্তু সব কোর্সের জন্যই তো নিট ইউজি পাশ করাটা মাস্ট, তাই না? একদম। নিট ছাড়া কোনো পথ নেই, এটাই প্রথম শর্ত। বেশ, এবার আসি রাজ্যের ওই 85% কোটার যোগ্যতায়। কারা আবেদন করতে পারে? ছত্তিশগড়ের স্থায়ী বাসিন্দা হতে হবে বললেন। হ্যাঁ, মূলত তিনটে জিনিস। ১. নিট ২০২৫ পাশ করা। ২. বয়স। ৩১শে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে অন্তত ১৭ বছর হতেই হবে। আর ৩ নম্বর? স্থায়ী বাসিন্দা হওয়ার শর্তটা। হ্যাঁ, স্থায়ী বাসিন্দা মানে সাধারণত যারা ছত্তিশগড়ে ১৫ বছরের বেশি সময় ধরে বাস করছেন, অথবা যাদের জন্ম ছত্তিশগড়ে এবং এখানে স্কুল জীবনের অন্তত ৩ বছর পড়াশোনা করেছেন। ও আচ্ছা, আর পড়াশোনার যোগ্যতা মানে 10+2? হ্যাঁ, 10+2 পাশ করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ নিয়ে। জেনারেল ক্যাটেগরির জন্য ৫০% নম্বর আর রিজার্ভড মানে এসসি, এসটি, ওবিসিদের জন্য ৪০%। এখানে সংরক্ষণের বিষয়টাও তো আছে নিশ্চয়ই। অবশ্যই, সংরক্ষণ বেশ বিস্তৃত। এসটি 32%, এসসি 12%, ওবিসি 14%, ইডব্লিউএস 10%। এছাড়াও মহিলা কোটা 30%, বিশেষভাবে সক্ষম বা পিডব্লিউডি 5% আর আর্মড ফোর্সেস বা ফ্রিডম ফাইটার কোটাও আছে 3%। আচ্ছা, তার মানে বাইরের রাজ্যের পড়ুয়াদের জন্য সুযোগ কি একেবারেই কম? ছত্তিশগড় কি তাহলে পুরোপুরি ক্লোজড স্টেট? না, ঠিক পুরোপুরি বন্ধ নয়। এটাকে আমরা ওপেন স্টেট বলতে পারি। তবে কিছু শর্ত আছে। কী রকম শর্ত? বাইরের রাজ্যের ছেলেমেয়েরা শুধুমাত্র প্রাইভেট মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কোটার আসনে আবেদন করতে পারে, যেটা মোটামুটি 42.5% আসন। আর আছে এনআরআই কোটা। তার মানে ওরা সরকারি কলেজের 85% স্টেট কোটা বা বেসরকারি কলেজের স্টেট কোটার আসনে আবেদন করতে পারবে না? না, পারবে না। আর ম্যানেজমেন্ট কোটাতেও ওদের কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবেই ধরা হবে। কোনো রাজ্যের রিজার্ভেশন পলিসি ওখানে অ্যাপ্লিকেবল হবে না। বুঝলাম। এবার একটু কলেজ আর সিট সংখ্যা নিয়ে কথা বলি। এমবিবিএস এর জন্য কেমন সুযোগ আছে? সরকারি কলেজ কটা? সরকারি এমবিবিএস কলেজ মোটামুটি ১১টা আছে। সব মিলিয়ে আসন সংখ্যা প্রায় ধরুন ১৪৫৫ থেকে ১৪৬৫-র মতো। জনপ্রিয় কলেজ কোনগুলো, মানে যেগুলোর চাহিদা বেশি? পিটিজিএনএম মেডিকেল কলেজ রায়পুর, সিআইএমএস বিলাসপুর, তারপর রায়গড়, জগদলপুর, এগুলো বেশ নামকরা। আর বেসরকারি এমবিবিএস কলেজ? বেসরকারি আছে ৫টা। সেখানে মোট আসন প্রায় ৭০০। যেমন ধরুন আরআইএমএস রায়পুর, এসসিআইএমএস ভিলাই, এসবিআইএমএস রায়পুর। তাহলে সরকারি আর বেসরকারি মিলিয়ে মোট এমবিবিএস আসন দাঁড়াচ্ছে প্রায়? ১৯০০ থেকে ২১০০-র মধ্যে। হ্যাঁ, মোটামুটি ওই রকমই, ১৯১৫ থেকে ২১৫৫-র মধ্যে। বিডিএস এর কি অবস্থা? বিডিএস এর জন্য রায়পুরে একটা সরকারি কলেজ আছে, ১০০টা সিট, আর বেসরকারি কলেজ আছে ৫টা, সেখানে মোট প্রায় ৫০০ সিট। আর আয়ুষ মানে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি? হ্যাঁ, এইউএস এরও সুযোগ আছে।
বিশেষ করে বিএএমএস এর। যেমন রায়গড়ে একটা নতুন সরকারি আয়ুর্বেদ কলেজ হয়েছে, সেখানে 100টা বিএএমএস আসন বেড়েছে। বেশ ভালো খবর। এইবার খরচের দিকটায় আসি, যেটা নিয়ে শুরুতেই বলছিলাম। সরকারি আর বেসরকারি ফি-এর তফাৎটা তো বিশাল নিশ্চয়। আকাশ পাতাল তফাৎ। সরকারি এমবিবিএস কলেজের বার্ষিক টিউশন ফি খুবই কম, ধরুন বছরে 40 থেকে 50,000 টাকার মতো। মাত্র 40-50 হাজার? বাহ! আর বেসরকারি? বেসরকারি কলেজের বার্ষিক খরচ, মানে টিউশন ফি আর অন্যান্য চার্জ মিলিয়ে প্রায় 13.5 লক্ষ টাকা। 13.5 লক্ষ প্রতি বছর? কিন্তু আমি যে শুনেছিলাম প্রথম বছরে নাকি এর চেয়ে অনেক বেশি টাকা লাগে, প্রায় 20-22 লক্ষ। এটা কিভাবে হয়? ঠিকই শুনেছেন। বেসরকারি কলেজে ভর্তির সময় একটা বড়সড় ব্যাপার আছে। প্রথম বছরের পুরো ফি, মানে ওই 13.5 লক্ষ তো দিতেই হবে। হ্যাঁ। তার সাথে দ্বিতীয় বছরের শুধু টিউশন ফিটা, যেটা প্রায় 7.5 লক্ষ টাকা, সেটাও ব্যাংক গ্যারেন্টি বা বন্ড হিসাবে জমা রাখতে হতে পারে। বাপরে! মানে প্রথম বছরেই প্রায় 20-22 লক্ষ টাকা পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। তার উপর কাউন্সেলিংয়ের সিকিউরিটি ডিপোজিটও তো আছে। হ্যাঁ, সেটা আলাদা। সরকারি কলেজের জন্য জেনারেল 10,000, রিজার্ভড 5,000। আর বেসরকারি কলেজের জন্য সবার জন্যই 1 লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট, যেটা অবশ্য পরে ফেরতযোগ্য নিয়ম মেনে চললে। সত্যি বেসরকারি কলেজে পড়ার খরচটা, বিশেষ করে প্রথম বছরের চাপটা অসম্ভব বেশি। তুলনায় আয়ুষ কোর্সগুলোর ফি কেমন? ওগুলো অনেক কম। যেমন ধরুন বেসরকারি বিএএমএস কোর্স, বছরে প্রায় 1.28 লক্ষ টাকার মতো। ওহ, সে তো অনেক কম। আচ্ছা, এবার একটু কাউন্সেলিং প্রক্রিয়া আর এই বছরের সময়সূচিটা নিয়ে কথা বলা যাক। 28শে জুলাই তো শিডিউল বেরিয়েছে। হ্যাঁ, সময়সূচি এসে গেছে। পুরো প্রক্রিয়াটা অনলাইন, ওই cgdme.in ওয়েবসাইটে। মোট 4টে রাউন্ড হবে। রাউন্ড 1, রাউন্ড 2, মপ আপ রাউন্ড আর শেষে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। তারিখগুলো কেমন? মানে রাউন্ড 1 কবে থেকে শুরু? রাউন্ড 1 এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 29শে জুলাই, চলবে 4 অগস্ট পর্যন্ত। চয়েস ফিলিং 29শে জুলাই থেকে 5 অগস্ট। রেজাল্ট বেরোবে 8 অগস্ট, আর কলেজের রিপোর্টিং করতে হবে 9 থেকে 14 অগস্টের মধ্যে। আচ্ছা, আর রাউন্ড 2? রাউন্ড 2 এর রেজিস্ট্রেশন 18 থেকে 24 অগস্ট। ফলাফল 28 অগস্ট, রিপোর্টিং 29 অগস্ট থেকে 5 সেপ্টেম্বর। তারপর মপ্পা পার স্ট্রে? মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন 8 থেকে 13 সেপ্টেম্বর, ফল 17 সেপ্টেম্বর। আর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড সেপ্টেম্বরের একেবারে শেষে। 24-25 রেজিস্ট্রেশন, 27 ফল, 30 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্টিং। পুরো সেপ্টেম্বর মাস জুড়েই চলবে তাহলে। রেজিস্ট্রেশন ফি কেমন? জেনারেল বা ওবিসি হলে 1,000 টাকা, SC/ST হলে 500 টাকা, আর NRI কোটার জন্য 10,000 টাকা। প্রক্রিয়াটা তো মোটামুটি স্ট্যান্ডার্ড লাগছে। অনলাইন রেজিস্ট্রেশন, সিকিউরিটি ডিপোজিট, চয়েস ফিলিং, তারপর অ্যালটমেন্ট আর রিপোর্টিং। কিন্তু ছত্তিশগড়ের ক্ষেত্রে কি কোনো বিশেষ নিয়ম আছে যেটা আবেদনকারীদের অবশ্যই মাথায় রাখা উচিত? হ্যাঁ, একটা খুব জরুরি নিয়ম আছে, বিশেষ করে সরকারি কলেজের ক্ষেত্রে। কি সেটা? রাউন্ড 1-এ যদি কেউ সরকারি কলেজে আসন পায়, ধরুন সে আসনটা নিতে চায় না, অন্য কোথাও চেষ্টা করবে, তাহলেও কিন্তু তাকে সশরীরে ওই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতেই হবে। আসন না নিলেও যেতে হবে? হ্যাঁ, না গেলে সে কিন্তু পরবর্তী রাউন্ডগুলো থেকে, মানে রাউন্ড 2, মপ আপ, সব থেকে বাদ পড়ে যাবে। এটা একটা বিরাট ব্যাপার। সর্বনাশ! এটা তো খুব কড়া নিয়ম। বেসরকারি কলেজের ক্ষেত্রেও কি একই নিয়ম? না, বেসরকারি কলেজের ক্ষেত্রে এই নিয়মটা ততটা কড়া নয়, কিন্তু সরকারি কলেজের জন্য এটা মাস্ট। এটা তো ভালো করে জেনে রাখা দরকার। আরেকটা বিষয়, আসন একবার ছেড়ে দিলে? হ্যাঁ, কোনো রাউন্ডে যদি বরাদ্দ আসন কেউ না নেয় বা ভর্তি হয়ে পরে ছেড়ে দেয়, তাহলে সেই আসনটা ওই প্রার্থীর জন্য পরবর্তী রাউন্ডগুলোতে আর উপলব্ধ থাকবে না। মানে একই আসন সে আর ফিরে পাবে না। বুঝেছি। এই নিয়মগুলো জানা খুব জরুরি। এবার আসি বন্ডের কথায়। শুরুতে বলছিলেন 2টো বন্ড আছে। হ্যাঁ, 2টো। প্রথমটা হলো গ্রামীণ পরিষেবা বন্ড। এটা শুধু সরকারি কলেজে যারা পড়বে তাদের জন্য। এমবিবিএস পাশ করার পর 2 বছর রাজ্যের গ্রামীণ এলাকায় বাধ্যতামূলক পরিষেবা দিতে হবে। আর যদি না দেয়? তাহলে বিশাল জরিমানা। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 25 লক্ষ টাকা, আর SC/STদের জন্য 20 লক্ষ টাকা। 25 লক্ষ, অনেক টাকা। আর দ্বিতীয় বন্ডটা? দ্বিতীয়টা হলো সিট লিভিং বন্ড। এটা হলো যদি কেউ তৃতীয় রাউন্ড কাউন্সেলিং শেষ হওয়ার পর কোর্স চলাকালীন,
মানে মাঝপথে পড়া ছেড়ে দেয়। ওহ, কোর্স চলাকালীন ছাড়লে? হ্যাঁ, সেক্ষেত্রেও জরিমানা। এমবিবিএস ছাড়লে জেনারেলদের 25 লক্ষ, রিজার্ভদের 20 লক্ষ, আর বিডিএস ছাড়লে জেনারেলদের 5 লক্ষ, রিজার্ভদের 4 লক্ষ টাকা। তার মানে ভর্তি হওয়ার আগে এই বন্ডগুলোর শর্ত খুব ভালো করে বুঝে নিতে হবে। এগুলো লম্বা সময়ের কমিটমেন্ট। একদম না বুঝে সই করা উচিত নয়। আচ্ছা, সবশেষে একটু প্রয়োজনীয় ডকুমেন্টসের লিস্টটা বলে দিন সংক্ষেপে। ভর্তির সময় কি কি নিয়ে যেতে হবে? অবশ্যই আসল বা অরিজিনাল সব নিয়ে যেতে হবে। মূলত যেগুলো লাগে, নিটের অ্যাডমিট কার্ড আর স্কোর কার্ড, কাউন্সিলিংয়ের অ্যালটমেন্ট লেটার, ক্লাস 10 আর 12-এর মার্কশিট আর সার্টিফিকেট। তারপর ছত্তিশগড়ের স্থায়ী বাসিন্দা হলে তার ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট বা ইডব্লিউএস সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, আইডি প্রুফ যেমন আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, আর স্কুল বা কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট টিসি, মাইগ্রেশন সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগে। অ্যান্টি র্যাগিং এফিডেভিট বানাতে হয় ছাত্র আর অভিভাবক দুজনের নামে। গ্যাপ থাকলে গ্যাপ সার্টিফিকেটও লাগে নিশ্চয়ই। হ্যাঁ, যদি পড়াশোনায় গ্যাপ থাকে তাহলে তার এফিডেভিট বা সার্টিফিকেট। আর সবশেষে কলেজ থেকে যে বন্ডগুলো সই করতে বলবে সেগুলো। লিস্টটা বেশ লম্বা, তৈরি থাকতে হবে। অবশ্যই। তাহলে সব মিলিয়ে ছবিটা দাঁড়াচ্ছে যে ছত্তিশগড়ের স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য স্টেট কোটার কাট অফ তুলনামূলকভাবে কম হতে পারে, সুযোগ ভালো। হ্যাঁ, সেটা একটা বড় সুবিধা। কিন্তু অন্যদিকে বেসরকারি কলেজের আকাশছোঁয়া প্রথম বছরের খরচ প্রায় ২০-২২ লক্ষ টাকা। আর সরকারি কলেজে ওই ২ বছরের বাধ্যতামূলক গ্রামীণ পরিষেবা আর ২৫ লক্ষর বন্ড, দুটোই বেশ কঠিন চ্যালেঞ্জ। ঠিক বলেছেন। স্থানীয়দের জন্য সুযোগ থাকলেও এই চ্যালেঞ্জগুলো কিন্তু বাস্তব। বিশেষ করে বেসরকারি কলেজের খরচটা অনেক পরিবারের নাগালের বাইরে চলে যেতে পারে। আর বেসরকারি কলেজগুলোর মান নিয়েও তো প্রশ্ন থাকতে পারে কিছু ক্ষেত্রে। হ্যাঁ, সেটাও একটা দিক। সব বেসরকারি কলেজের পরিকাঠামো বা শিক্ষার মান হয়তো একরকম নয়। তাই ভর্তির আগে নিজে গিয়ে কলেজ দেখে আসা, খোঁজখবর নেওয়াটা খুব জরুরি। অন্যান্য রাজ্যের একই বাজেটের কলেজের সাথে তুলনা করাও বুদ্ধিমানের কাজ। আর বন্ডের শর্তগুলো? ওগুলো তো ভালো করে বুঝতেই হবে। দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে সেটা ভেবেই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে ছত্তিশগড়ে মেডিকেল পড়তে যাওয়ার পথটা, বিশেষ করে এমবিবিএস, বেশ কিছু অপ্রত্যাশিত মোড় আর চিন্তাভাবনার বিষয় নিয়ে আসছে। অবশ্যই সহজ সরল নয় ব্যাপারটা। আজকের আলোচনায় আমরা এই দিকগুলোই তুলে ধরলাম। যোগ্যতা থেকে শুরু করে কলেজ, খরচ, কাউন্সেলিংয়ের খুঁটিনাটি, নিয়মকানুন, আর অবশ্যই ওই দুটো বড় ফ্যাক্টর, বেসরকারি কলেজের প্রারম্ভিক বিপুল খরচ আর সরকারি কলেজের গ্রামীণ পরিষেবা বন্ড। হ্যাঁ, আশা করি যারা আবেদন করার কথা ভাবছে তাদের একটা স্বচ্ছ ধারণা পেতে সাহায্য করবে এই আলোচনা। নিশ্চয়ই। আজকের এই আলোচনার পর একটা প্রশ্ন মনে আসছে। এই যে এত খরচ, এত শর্ত, বিশেষ করে গ্রামীণ বন্ড, এগুলো সত্ত্বেও ছত্তিশগড়ের মেডিকেল কলেজগুলো ভবিষ্যতের ডাক্তারদের কাছে কতটা আকর্ষণীয় থাকছে, এটা নিয়ে ভাবনার অবকাশ রইল। অবশ্যই, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ এখানেই শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার। নমস্কার।